স্বাগত। আপনারা দেখছেন নিউজরুম সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। প্রথমে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। দেশ জুড়ে কমছে নদ নদীর পানি, নদী ভাঙন আতঙ্কে মানুষ। দ্বিতীয় দফায় বন্যা বৃদ্ধির শঙ্কা, প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশ জুড়ে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত শনাক্ত 2907 জন, মোট আক্রান্ত ছাড়িয়েছে 2,60,000। মোট মৃত্যু সংখ্যা 3,438 জন। 2 কোটি ছাড়ালো বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ছাড়িয়েছে 7,34,000। এসব খবরাখবর নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মহিউদ্দিন খান মোহন, রাজনীতি বিশ্লেষক, এবং যুক্ত আছেন সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক বাংলা বিচিত্রা। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মহসিন কাজী, যুগ্ম মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা গত 24 ঘন্টায় খবরাখবরের শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি। আজকে খবরাখবরের যে প্রধান শিরোনামগুলো উঠে আসছে সেগুলো আমরা একটু দেখতে চাই। দীর্ঘস্থায়ী বন্যার প্রস্তুতি নিতে বললেন প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ছে রেকর্ড সংখ্যক মানুষ, এটি একটি খবর। এবং সীমিত আকারে খেলাধুলা শুরুর অনুমতি। স্বাভাবিক বিচার কাজে ফিরছে হাইকোর্ট। এতদিন হাইকোর্ট আসলে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালিত হয়েছে, এখন স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরছে। ঢাকার 9% মানুষ করোনা আক্রান্ত, যাদের 78% মানুষই উপসর্গহীন। এসব খবরাখবর উঠে এসেছে। আমরা একটু আলোচনা যেতে চাই। নাজমুল আশরাফ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে দিয়ে শুরু করি। যদি আজকের খবরের তালিকা উঠে এসেছে যে বিচার বহির্ভূত হত্যা চান না যারা সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন তারা। বিচার বহির্ভূত হত্যা আমরা দেখেছি যে সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। এই হত্যা নিশ্চয়ই কারো কাম্য নয়। আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই, সংক্ষেপে যদি বলেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সরাসরি বলতে গেলে যেটাকে ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধ বলা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু গোটা দেশের মানুষ অনেক বছর ধরেই সোচ্চার। যারা আইনের শাসন চান, যারা মানবাধিকার চান, যারা গণতন্ত্র চান, সবাই কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে। এবং আমাদের সর্বোচ্চ আদালত এই ক্রস ফায়ারের ব্যাপারে একাধিকবার বিভিন্ন রকমের নির্দেশ দিয়েছে। কিন্তু বন্দুকযুদ্ধ বা এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিন্তু বন্ধ হয়নি। যেটি শুরু হয়েছিল জোট সরকারের আমলে র্যাবের মাধ্যমে, সেটি কিন্তু একের পর এক সব সরকারই চালিয়ে গেছে। এবং এই বন্দুকযুদ্ধের মাধ্যমে মানুষকে মেরে ফেলা বা ক্রস ফায়ার, সেটি র্যাব শুরু করেছিল, তারপর সেটি পুলিশও করছে। এখন পুলিশ এবং র্যাব সমান তালে এই হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। যখন যারা ক্ষমতায় থাকেন তখন তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন, এটা দরকার আছে বলার চেষ্টা করেন। এবং অনেকের কাছে এরকম যুক্তিও শুনবেন যে একজন অপরাধী মরে গেলে তো কি হয়েছে, একজন অপরাধীর জীবনের চেয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এরকম অনেক যুক্তি দেখানো হয়। কিন্তু যে দেশে আইনের শাসন আছে আর সে দেশে কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হতে পারে না। এখন আপনি অপরাধীর ক্ষেত্রে হয়তো এরকম একটা যুক্তি দিতে পারেন যে একজন অপরাধীকে মেরে ফেলেছে, কিন্তু একজন অপরাধীরও আইনের দৃষ্টিতে বিচার পাওয়ার অধিকার আছে। বিচারের মাধ্যমে তার শাস্তি হতে পারে, সরাসরি তাকে গুলি করে মেরে ফেলতে পারেন না। কিন্তু এই সুযোগে যেহেতু অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে, বিভিন্ন সময় মারা গেছে, তখন কিন্তু এই প্রশ্নটা বেশি জোরদার হয়েছে। সরকারের যখন যারাই থাকেন তারা এটা পক্ষে বললেও এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে অন্য যারা আছেন সরকারের বাইরে, তারা সবসময় সোচ্চার ছিলেন এবং এখনো আছেন। এবং বিষয়টি এখন আবার সামনে এসেছে এই কারণে যে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বন্দুকযুদ্ধ বা এই ক্রসফায়ারের শিকার হয়েছেন। সে কারণে সাবেক সেনা কর্মকর্তাদের সংগঠন সোচ্চার হয়েছে। এখন একজন সাবেক সেনা কর্মকর্তা এই ক্রসফায়ারের শিকার হয়েছেন বলে যেভাবে সোচ্চার হয়েছে সব মহল, এবং সরকারও যেভাবে যেটা গুরুত্ব দিয়ে সবকিছু করার চেষ্টা করছে, তদন্ত থেকে শুরু করে সবকিছু, এরকম নিরীহ মানুষ যখন অসংখ্য মারা যায় তখন কিন্তু আমরা এটা দেখি না। ফলে যে কোনো উচ্ছিলাই হোক না কেন, এটি বন্ধ করা এবং আইনের আওতায় আনা, আর সরকারি ভাবে যে কোনো বাহিনীকে এই ধরনের কাজ করতে নিরুৎসাহিত করা বা নিষিদ্ধ করা বা আইনের ব্যবস্থা নেওয়া, তা না হলে কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না কখনোই। জি, ধন্যবাদ। পুলিশের পক্ষ থেকে যদিও সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে আর এই ধরনের হত্যাকাণ্ড হয়তো ঘটবে না।
আমরা মহিউদ্দিন খান মোহন আপনার কাছে আসতে চাই। আমরা দেখলাম যে করোনা তো দীর্ঘকাল বাংলাদেশে চলছে, সারা বিশ্বে করোনা মহামারী আজকে 2 কোটি ছাড়ালো সারা বিশ্বের সংক্রমণের সংখ্যা। আমরা দেখলাম নির্বাচনী কার্যক্রমকে স্বাভাবিকতায় ফেরানোর ইঙ্গিত দিয়েছে এবং 2টি উপনির্বাচন রয়েছে ঢাকা 18 এবং পাবনাতে, সেটিও এই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এমনটি জানানো হয়েছে। সংক্রমণ কিন্তু এখনো ধারাবাহিক, সবকিছুতে এখন আমরা একটু অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে বিরাজ করছে সবকিছুই। যদিও জীবনযাপন স্বাভাবিক হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। স্বাভাবিকতা আসলে কবে নাগাদ ফিরবে, আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। আসলে স্বাভাবিক অবস্থায় আমরা কবে ফিরবো, এটা আমি কেন, ওই মহাজাতক যিনি ছিলেন, আমাদের রাশিচক্র দেখতেন, মানুষের ভাগ্য গণনা করতেন, তার পক্ষে বলা বোধহয় সম্ভব না কবে আমরা ফিরতে পারবো স্বাভাবিক অবস্থা। কারণ এটা একটা প্রাকৃতিক মহামারী, এবং আমরা যারা ধর্মে বিশ্বাস করি, ঈশ্বরে বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, তারা একমাত্র বলি যে আল্লাহ তাআলা এই বালা মুসিবত যেদিন তুলে নেবে আমরা সেদিন স্বাভাবিক অবস্থায় ফিরবো। এই যে অস্বাভাবিক অবস্থা বর্তমানে যেটা বিরাজ করছে, এই মহামারীর মধ্যে আমাদের চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে, রোজি রোজগার করতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, এই অবস্থাটাকে আমাদের মেনে নিয়ে কিভাবে নিজেরা অন্তত স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, সংক্রমণ থেকে দূরে থাকতে পারি, বেঁচে থাকতে পারি নিজেরা, আমাদের মনে সেদিকে দৃষ্টিপাত করা উচিত এবং সেদিকে মনোযোগী হওয়া দরকার। এবং এই রোগটা থেকে, এই রোগের সংক্রমণ থেকে বাঁচার একটা মাত্র উপায় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। কিন্তু কত শতাংশ লোক স্বাস্থ্যবিধি মেনে চলছে তার কোনো পরিসংখ্যান কিন্তু এখনো আমরা পাই নাই। যদি প্রতিদিনই আমরা আক্রান্তের পরিসংখ্যান পাচ্ছি, মৃতের পরিসংখ্যানটাও পাওয়া যাচ্ছে, সুস্থ কতজন হচ্ছে সেটাও পাচ্ছি, কিন্তু আমরা কতজন এই স্বাস্থ্যবিধি মেনে চলছি, সরকার নির্দেশিত বা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশিত বা জনস্বাস্থ্যবিদদের মানে পরামর্শ কতটা মেনে চলছে সেটার কোনো পরিসংখ্যান নেই, কত শতাংশ মেনে চলছে। আজকে বলা হলো একটা পরিসংখ্যানে যে 9% মানুষ, ঢাকা শহরে যারা বাস করেন 9% মানুষ আক্রান্ত, করোনায় কোনো না কোনো ভাবে আক্রান্ত, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক। আমরা কত, এই ঢাকা শহরের কত শতাংশ লোক স্বাস্থ্যবিধি মেনে চলছি, কজন আমরা মাস্ক পরছি বাইরে গেলে, কজন আমরা স্যানিটাইজার ব্যবহার করছি, তার কিন্তু হিসাব নেই। আমি রাস্তায় বেরোলে, যখন প্রয়োজনে বেরোই, আমি 90% লোকের মুখে কোনো মাস্ক দেখি না। হ্যাঁ, আমি গতকাল বিকেলে বেরিয়েছিলাম, আমারই এক আত্মীয়, মানে ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মহল্লায়। তো কি ব্যাপার, তোমার মুখে মাস্ক নেই? রাখেন ভাই এইসব মাস্ক, আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আমাদের শিক্ষিত ছেলে, ইউনিভার্সিটি ডিগ্রি আছে তার, আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে। এই যদি হয় আমাদের জনসচেতনতার স্বরূপ, তাহলে আমরা এই সংক্রমণ থেকে কিভাবে বেঁচে থাকবো সেটাই তো একটা প্রশ্ন। স্বাভাবিক অবস্থায় কবে ফিরে যাবো সেটা তো অনেক দূরের কথা। তো এখানে আমাদের স্বাস্থ্য বিভাগের যে অব্যবস্থা, সমন্বয়হীনতা, যে কথাগুলো আমরা শুরু থেকে বলে আসছিলাম, সেটা কিন্তু মারাত্মকভাবে এফেক্ট করেছে এই সংক্রমণ প্রতিরোধের ক্ষেত্রে। তা আমার খুব ভালো লেগেছে আজকে একটা নিউজ দেখে টেলিভিশনে, যে ওই প্রতিদিন যে কবিতা পাঠ করা হতো দুপুর 2:30টার সময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে, কবিতা পাঠটা আজ থেকে বন্ধ হয়ে যাবে, এরপরে আর হবে না। এটা আমি গোড়া থেকে বলে আসছিলাম যে একটা A4 সাইজের কাগজে প্রেস রিলিজ টাইপ করে ইমেইলে প্রত্যেকটা গণমাধ্যমে পাঠিয়ে দিলে যে কাজটা সারা যায়, সেই কাজটাকে না তো সাজুগুজু করে সে মাইকের সামনে, মানে ওই কি বলে, ক্যামেরার সামনে বলতে হবে, এত সময়ের প্রয়োজন, এই অপচয়, টাকার অপচয়, সবকিছুর অপচয় কি দরকার। তবে সেখান থেকে সরে এসেছে এই 6 মাস পরে। এই জন্য আমি খুব তৃপ্ত, আমি স্যাটিসফাইড যে তারা অন্তত শেষ মুহূর্তে এসে হলেও একটা উপদেশ কানে নিয়েছেন, সময়ের অপচয় প্রতিরোধ করা যায়, মানুষকে সচেতন করা যায়, স্বাস্থ্য ব্যবস্থাটা সময় বকবক না করে, টেলিভিশন ক্যামেরার সামনে বকবক না করে কাজে লাগাবেন, এটা আমরা আশা করি। এবং স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে এখানে যারা বিজ্ঞ আলোচক আছেন তারা অবশ্যই আমার সাথে বৃদ্ধি করা যায়। আমি কিভাবে না বাঁচবো, আমি আমার ওয়েশ আমাকে বাঁচাতে পারবে না, সরকার আপনাকে দিতে পারবে, কিন্তু সেই উপদেশ গ্রহণ এবং পালন করার
মন মনোভাব এবং আপনার চেতনা থাকতে হবে। যদি না থাকে আপনি স্বাভাবিক অবস্থায় কখনো ফিরে যেতে পারবেন না, অস্বাভাবিক অবস্থায় আপনাকে থাকতে হবে। জি, আপনার কাছে ফিরবো। আমরা একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। নানা অনিয়ম অবস্থাপনার জন্য আজকে সন্ধ্যার দিকে আমরা দেখলাম যে গাজীপুর সিটি হাসপাতালকে 7 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। একই সাথে মাস্ক পরা বাধ্যতামূলক করতে অভিযানে নামবে ভ্রাম্যমাণ আদালত। অনিয়ম অব্যবস্থাপনাকে সঙ্গী করে আসলে স্বাস্থ্য খাতকে চলতে হচ্ছে। আপনার এক্ষেত্রে আপনার কোনো পর্যালোচনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। আমি তিনজন বিশিষ্ট আলোচকের সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দর্শক যারা দেখছেন সবারই সুস্বাস্থ্য কামনা করছি। আমরা যারা ডাকঘর পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, আমরা যাদের অভিজ্ঞতা আছে তপতি পড়বার, তাদের কাছে খুব পরিচিত যে শব্দটি, যে কেউ বলেছেন সময় বুঝে কাজ, কেউ বলছেন কাজ বুঝে সময়, মাঝের থেকে সময় যাচ্ছে চলে। মাঝের থেকে যে সময় যাচ্ছে চলে, এটা বোধ করি শুধু আমরা বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি তারা শুধু না, সারা পৃথিবীর কর্তা ব্যক্তিদের জন্যই খুব প্রযোজ্য। আপনি মার্কসের কথা বলছেন, অ্যান্টনি ফাউসি বেশ কয়েকদিন আগে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ স্বাস্থ্যবিধি কি সেটা বুঝতে চান না এবং তারা মানতে চান না। জার্মানিতে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে, আমরা কোনো নিয়ম মানবো না, কোনো বাধা মানবো না। এবং ওয়ালমার্টের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শপিং মলে ঢোকবার সময় সিকিউরিটির দায়িত্বে থাকা যে মানুষটি, সে মানুষটি একজনকে মাস্ক পরতে বলেছিল, তার দিকে বন্দুক তাক করা হয়েছিল। এবং এমন অনেক ঘটনা ঘটেছে যে বাসের ড্রাইভারকে পর্যন্ত হত্যা করা হয়েছে গুলি করে, এবং তার পরবর্তী সে মারা গিয়েছে। তা এইগুলো হচ্ছে সার্বিক বিশ্বের যে বৈশ্বিক মহামারীর সে তার চিত্র। আমরা বাংলাদেশের মানুষের সাথে আমরা কিন্তু কম ছেলে মানুষই করিনি, এবং মানুষ এখন নিয়তিবাদী হয়ে গেছে। মানুষের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য তার আপ্রাণ চেষ্টা, তার জীবিকার প্রয়োজনে সে রাস্তায় নেমেছে, এবং জীবনের ঝুঁকি নিয়েই সে জীবনকে পরিচালনা করার চেষ্টা করছে। এবং আমি কারওয়ান বাজারে আমি যখন দেখি যে মাত্র 4-5 জন কিংবা 7-8 জন আমার চোখের আশেপাশে শুধুমাত্র মাস্ক পরে আছে, আর শ্রমজীবী মানুষরা কেউ মাস্ক পরছেন না, এবং যারা দাঁড়ায় দাঁড়ায় গল্প করছেন তাদেরও হাতে মুখে মাস্ক নাই, খুবই অন্তরঙ্গ পরিবেশে কথা বলছেন, মনে হচ্ছে যেন একটা স্বাভাবিক সময়ের মধ্যে ফিরে গিয়েছি। কিন্তু এই মহামারী তো কাউকে ছাড় দিবে না, এবং এটার অচেনা ভাইরাস। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ব্যাপার, এর চিকিৎসা পদ্ধতি এখনো পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত আমরা কিন্তু সেই জায়গায় কিন্তু যেতে পারবো না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব স্পষ্ট করে বলেছে ভ্যাকসিনের যে 3য় পর্যায়ের যে ট্রায়ালের কথা বলা হচ্ছে, এটাই কিন্তু সব শেষ কথা না। আমরা খুব ভালো করে জানি অনেক ভ্যাকসিন পৃথিবীতে এসেছে, অনেক দীর্ঘ সময় লেগেছে। জানি না কিভাবে ভারতের থেকে বলা হচ্ছে যে 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবসের মধ্যে ভ্যাকসিন তারা আনবে। দামও নির্ধারণ করেছে 100 রুপি। ভারত বায়োটেক অক্সফোর্ডের সাথে যে প্রযুক্তি নিয়ে কাজ করছেন সিরাম ইনস্টিটিউট, তারা বলছেন 225 রুপি কিংবা 50 রুপি দাম হবে। অনেক আশাবাদের কথা আমরা শুনছি, রাশিয়ার ভ্যাকসিনের কথা শুনছি, চীনের ভ্যাকসিনের কথা আমরা শুনে আসছি, অনেকগুলো ট্রায়াল হচ্ছে পৃথিবীতে। কিন্তু সবচেয়ে বড় যে ব্যাপারটি, মানুষের ভিতরের যে ভাইরাসটি ঢুকে আছে আদি অনন্তকাল থেকে, যে ভাইরাস ছড়িয়ে আছে মানুষের মনস্তত্ত্বে, যে আমি নিজে শুধু বাঁচবো আর কাউকে বাঁচতে দেব না, আমি সবাই মিলে বাঁচার চেষ্টা করব না, পরিবেশ ঠিক রাখবো না, সেই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হওয়া খুব কঠিন। আমি জানি না আমি কথাগুলো ঠিক মতো বললাম কিনা। শুধু এইটুকু বলি, আমরা মানুষের সাথে ছেলে মানুষই কম করছি না। আমাদের এখন জীবিকার প্রয়োজনে যখন নামতে হচ্ছে, তখন আপনাকে স্বাস্থ্যবিধি মানার যে কথাটি বলা হচ্ছে, সেই মান্যতার জায়গায় আপনাকে কিন্তু সেই প্রি মার্কেটিংটা কিন্তু খুব ভালো করে করতে হবে। যেমন জাস্টিন ট্রুডোর সরকার, যদিও তার বিরুদ্ধে এখন অনেকগুলো অভিযোগ এসেছে অতি সম্প্রতি, তারপরও যে কাজটি করেছে, সে গত 15 দিন কিংবা 1 মাস আগের থেকে সে মাস্ক নিয়ে
সমস্ত মানুষের কাছে মাস্ক পৌঁছে দিয়ে রাস্তা ঘাটে যেখানে পেরেছে 4টে 5টা 6টা করে মাস্ক দিয়েছে। 10 দিন পরে সে কিন্তু কঠোর অবস্থানে এসেছে এবং যেখানে মাস্ক ছাড়া মানুষ দেখেছে সেখানে গ্রেপ্তার করেছে, নিয়ে গেছে, প্রচুর টাকা জরিমানা করেছে। আর সেখান থেকে জরিমানার থেকে বার পাওয়ার কোনো সুযোগ থাকছে না। আমাদের এই জায়গাটা আমরা কেন জানি খুব হালকা ভাবে নিচ্ছি। মনে রাখা দরকার আমাদের যে কোভিড-19 যে অভিঘাত, আমাদের জনসংখ্যার হিসেবে আমাদের মৃত্যুর হার খুবই কম। খুবই কম এই অর্থ বলছি যেটা আমাদেরকে একটু আশান্বিত করে যে যেভাবে পৃথিবীর বিভিন্ন উন্নত রাষ্ট্রে যেভাবে মানুষ মারা গিয়েছে সেই তুলনায় আমাদের কম। এটা যেমন আমাদের স্বস্তির সংবাদ, আবারও আরেকটি যে চ্যালেঞ্জের যে সংবাদ যে আমরা অনেক কিছু করতে পারতাম। 66 দিন আটকে রেখেছিলাম, 104টা দেশ আক্রান্ত হওয়ার পরে আমরা আক্রান্ত হই। আমরা অনেক গুণগত মানসম্পন্ন ব্যবস্থাপনা দেখাতে পারতাম। আমরা বাংলাদেশের টিকা ব্যবস্থাপনায় অনেক উন্নতি ঘটিয়েছি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার অনেকগুলো সূচকে আমরা কিন্তু অগ্রগতি করেছিলাম, যে কারণে জাতিসংঘের যে বেঁধে দেওয়া এমডিজি, সেই এমডিজি আমরা নির্ধারিত সময়ের আগে কিন্তু আমরা সম্পন্ন করতে পেরেছিলাম। এবং তার মধ্যে অনেকগুলো বিষয় ছিল কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনা। আপনার কাছে ফিরবো আমরা গত বছর আমাদের প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হয়েছে। আমি একটা কথা শুধু যোগ করি, এখানে নাজমুল আশরাফ ভাই আছেন, উনি খুব সরাসরি কথা বলেন। মোহন ভাইও কিন্তু একটি রাজনৈতিক দর্শনে বিশ্বাস হলেও কিন্তু কথাবার্তা কিন্তু যুক্তির সাথে বলতে চান। আমি একটা কথা বলি, মানুষ যদি কোনো কারণে নিয়তিবাদী অদৃষ্টবাদী হয়ে যায় তাহলে তাকে বিজ্ঞানের মধ্যে আনতে পারবে খুব কষ্ট, এটা খুব চ্যালেঞ্জ। আপনি ভ্যাকসিন আনলেও মানুষ ভ্যাকসিন প্রয়োগ করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাধার জায়গা তৈরি হবে। এইটা আমার কাছ থেকে কিন্তু শঙ্কা জাগাচ্ছে একজন সিনিয়র ফার্মাসিস্ট হিসেবে, আমি সেটা মনে করছি। জি, আপনার কাছে ফিরবো আমরা আবারও। আমাদের হাতে আজ প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর বেশ কিছু এসে পৌঁছেছে। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। আজ বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, কবে হবে পুলিশ সংস্কার, নিশ্চিত হবে পুলিশের জবাবদিহি, সংস্কারের কাজ চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোতোয়ালির ওসি সহ 4 পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা। তালিকা হচ্ছে বৈধ অবৈধ হাসপাতালের, লাইসেন্স নবায়নের সময়সীমা 23 আগস্ট। সারা দেশে যেসব লাইসেন্সবিহীন হাসপাতাল রয়েছে, ক্লিনিক রয়েছে, সেই সময়সীমা আসলে বেঁধে দেওয়া হয়েছে তাদেরকে। ভ্যাট করের জালে বন্দি বিনিয়োগ, জামিনে মুক্ত সিফাত, 3 মামলা তদন্তে র্যাব। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। দৈনিক কালের কণ্ঠ আজ শিরোনাম করেছে, এবছর স্কুলে অটো পাসের চিন্তা। দীর্ঘদিন ধরে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, সে বিষয়ে আসলে একটি সিদ্ধান্ত হয়তো আসছে। শিক্ষার রিকভারি প্ল্যান চূড়ান্ত বৈঠক কাল, প্রয়োজনে মেধাবীদের নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বৃত্তি পরীক্ষা। চলতি বছর সিলেবাস কমিয়ে অত্যাবশ্যকীয় পাঠ যুক্ত হবে পরের শ্রেণীতে। পদত্যাগ করতে যাচ্ছে লেবাননের সরকার। এরই মধ্যে পদত্যাগ করেছে লেবানন সরকার, কারণ জানেন যে লেবাননে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই বিস্ফোরণে গণ আন্দোলন তৈরি হয়। সেই আন্দোলনে কিছুক্ষণ আগেই পদত্যাগ করেছে লেবাননের সরকার। ভ্যাকসিন উৎপাদনে তোড়জোড় দেশেও, বাংলাদেশেও ভ্যাকসিন উৎপাদনের তোড়জোড় শুরু হয়েছে। এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। আমরা দ্য ডেইলি সানের আজ প্রধান শিরোনাম, ইকোনমি গেটিং ব্যাক অন ট্র্যাক। এই ছিল ডেইলি সানের প্রধান শিরোনাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। মহসিন কাজী আছেন আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে। মহসিন কাজী, চট্টগ্রামের একটি বড় শহর চট্টগ্রাম, রাজধানীর পরেই আপনি দেখলেন যে রাজধানীতে 9% মানুষ আসলে করোনা ভাইরাসে আক্রান্ত। চট্টগ্রামের পরিস্থিতি আসলে কি, আপনার কাছে কি তথ্য রয়েছে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে রাজধানীর মতোই চট্টগ্রাম ছিল রেড জোন, এখনো আছে। এটা গত ঈদুল আজহার সময় থেকে এটা কিছু স্থিতিশীল আছে বর্তমানে। আগে যেভাবে মানুষ হাসপাতাল ক্লিনিকে গিয়ে চিকিৎসা না পেয়ে অনেকভাবে নিগৃহীত হয়েছে, মানুষ মারাও গেছে এই কোভিড এর কারণে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মানুষের মধ্যে টেস্টেরও যে একটা ছিল, আগে প্রবণতা ছিল, এটাও কমে গেছে। মানুষ এখন নিজের চিকিৎসা নিজে নিচ্ছে অনেকটা। আমি এর আগে বলেছি, আপনার এই অনুষ্ঠানে বলেছি যে রোগের চিকিৎসা নেই, বলা হচ্ছে এটা চিহ্নিত হয়ে লাভ কি। মানুষের মধ্যে এখন জ্বর ভাব হলে, গা ব্যথা হলে, এই মানুষ শ্বাস নিতে কষ্ট হলে কেবল হসপিটাল মুখী হচ্ছে। অন্যান্য উপসর্গ দেখা গেলে চট্টগ্রামের মানুষ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে
ভালো হচ্ছে এবং অনেকেই টেস্ট পর্যন্ত যাচ্ছে না। আগে যেভাবে টেস্টে লাইন ধরে পাওয়া যেত না, টেস্ট রিপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন হয়রানির শিকার হতে হতো, এখন দেখা যাচ্ছে অনেক পিসিআর ল্যাব খালি হয়ে যাচ্ছে, প্রায় অনেক রুগী যাচ্ছে না। কিন্তু মানুষের মধ্যে যে ইয়াতে ভীতি ছিল, ভীতিটা কেটে গেছে এবং মানুষ টেলিমেডিসিন বা অন্যান্য মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিচ্ছে। আর আমি গত 3 দিন চট্টগ্রাম ছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর উপহারে চেক বিতরণের জন্য পার্বত্য চট্টগ্রামে গিয়েছি, সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ হয়েছে, ওই অনুষ্ঠানে গিয়ে দেখেছি ওই চট্টগ্রামের মতো ওই অঞ্চলেরও অবস্থা। এর আগে দাদা বলেছেন মাস্ক ব্যবহার নিয়ে, মাস্ক ব্যবহারের কোনো বালাই নেই, স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই, সব একেবারে ডিমে তালাই চলতেছে, যার যার যেভাবে খুশি সেভাবে চলতেছে। এবং কাউকে মাস্ক পরার জন্য বলা হলে আমি অনেককে বলেছি ভাই আপনার মুখে মাস্ক নেই কেন, বলেছে আপনার কিসের দরকার আমার মুখে মাস্ক নেই, এরকমও অনেকে বলেছেন। কিন্তু এখন অবস্থাটা এমন দাঁড়িয়েছে মাস্কের কথা বলতে গেলে যেন উল্টো গায়ের দিকে তেড়ে আসবে এই অবস্থা। এই জন্য যেভাবে চলছে ওইভাবে চলছে, অনেকটা মানুষ আল্লাহর ওয়াস্তে চলতেছে। অনেকে বলতেছে আল্লাহ যেভাবে করে সেভাবে হবে, হ্যাঁ আল্লাহ জীবন দিয়েছে আল্লাহ নেবে, এবং এই যেভাবে বেঁচে আছি, বেঁচে না থাকলে হায়াত না থাকলে হ্যাঁ এমনি চলে যেতে হবে। অনেকের মধ্যে এই প্রবণতা বুঝতে পেরেছি আমরা। আসলে গ্রামগুলোতে আসলে খুবই খারাপ অবস্থা, সেখানে মানুষ আসলে স্বাভাবিক সময়ের মতো করেই চলছে মানুষ। নাজমুল আশরাফ, আপনার কাছে আসতেছি যে দেশে আসলে বন্যা পরিস্থিতি আবারও এই মাসের শেষ দিকে বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা রয়েছে। এখন যদিও পানি কমছে, অন্যদিকে ভাঙন কিন্তু বাড়ছে, মানুষের মধ্যে আতঙ্ক এখনো রয়ে গেছে। বন্যা কবলিত অনেক মানুষ দুঃখ দুর্দশা জীবনযাপন করছে। কি ধরনের পদক্ষেপগুলো নেওয়া উচিত? এখনো আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে সামনে যে বন্যা বৃদ্ধি হওয়ার কি শঙ্কা রয়েছে, সেক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। আপনার মন্তব্য জানতে চাই। যে বন্যাটি এখন চলছে এটি শেষের দিকে, পানি নেমে যাচ্ছে এবং পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতির দিকে, কিন্তু সামনে আরো একটি বন্যা হতে পারে সেপ্টেম্বরে, সেই পূর্বাভাসের কথাই প্রধানমন্ত্রী বলেছেন। সেই বন্যার জন্য আবার প্রস্তুত হতে, সেটার জন্য তো নিশ্চয়ই আমরা প্রস্তুত হব, কিন্তু যে বন্যাটি এখন আছে চলছে তার জন্য যা কিছু আমাদের করণীয় সেখানে অনেক ঘাটতি আছে। আমরা প্রতিনিয়ত গণমাধ্যমে সংবাদ যা দেখছি, যারা আক্রান্ত এলাকার মানুষ তাদের নানান রকমের অভিযোগ অনুযোগের কথা আমরা শুনছি। পানি কমে গেলেও কিন্তু অন্য অনেক সমস্যা থেকে যায়, বাড়িঘর ভেঙে গেছে, এগুলো মেরামত করার ব্যাপার আছে, দিনের পর দিন তারা না খেয়ে আছে, তাদের খাদ্যের ব্যাপার আছে। আপনাদের টেলিভিশন সহ বিভিন্ন টেলিভিশন আমরা প্রতিনিয়তই শুনি আক্রান্ত এলাকার মানুষ কিন্তু বলছে যে 2 সপ্তাহ আগে 3 সপ্তাহ আগে হয়তো একবার চাল দেওয়া হয়েছে, এরপরে আর খবর নাই। আর এবারে বন্যা সবচেয়ে খারাপ দিক যেটি আমাদের জন্য খুবই দুঃখ এবং লজ্জাজনক, সেটি হচ্ছে একমাত্র সরকার এই বন্যার্তদের জন্য যা করার করছে এবং সেটা যথেষ্ট না, এবং শুধু সরকারের পক্ষে সবকিছু করা সম্ভব না। সরকারকে তো দেশ চালাতে হয়, রুটিন কাজ করতে হয়, তার সাথে মহামারী যুক্ত হচ্ছে, তার সাথে বন্যা যুক্ত হয়েছে। ফলে সরকারকে আমরা অনেক দোষ দিতে পারি, কিন্তু এই ত্রিবিধ কারণের ফলে কিন্তু ঘাটতি থাকতে পারে। বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক চরিত্র আমরা দেখেছি, সেই 88 বন্যা থেকে শুরু করে বিভিন্ন সময়ের বন্যায়, ছোট বড় বন্যায়, ঘূর্ণিঝড়ে, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে আছে। সেটি সরকারের পাশাপাশি, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছাত্র সংগঠন, যুব সংগঠন, নারী সংগঠন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, সোজা কথা সমাজের যত শ্রেণী পেশার মানুষ আছে সবাইকে আমরা দেখতাম এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে। এবং আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই 88 ভয়াবহ বন্যার সময়, তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বন্যার্তদের জন্য দিন রাত 24 ঘন্টা রুটি বানানো হতো, এবং সেই রুটি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হতো। প্রতিদিন ট্রাকের পর ট্রাক মিছিল করে ঢাকার বাইরে বিভিন্ন বন্যার্ত এলাকায় যেত, সামনে এরকম বড় ব্যানার লাগিয়ে। সেসব দৃশ্য আমরা দেখেছি বহু বছর, কিন্তু সেই সংস্কৃতিটা হঠাৎ করে যেন শেষ হয়ে গেছে, যার কারণে আমরা এবারের বন্যায় ওই তৎপরতা দেখছি না, মানুষের পাশে দাঁড়াচ্ছে না, যার কারণে শুধু প্রশাসন বা সরকারের সহায়তা যেটুকু করার তার মধ্যে ঘাটতি আছে, কিন্তু সেটি যথেষ্ট না, মানুষের দুর্ভোগটা পাচ্ছে। এই বন্যাটি আরো কিছুদিন থাকবে, পুরোপুরি শেষ হতে আগাম সতর্কতা বাণী যেটা দেওয়া হয়েছে, যেটার জন্য প্রস্তুত হতে সরকার বলেছেন, সেক্ষেত্রে বলি আমাদের কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র আছে। এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু নানান রকমের প্রযুক্তির সুবিধা অনেক কিছু আগাম জানতে পারি। বন্যা পূর্বাভাস যেমন জানতে পারি, নদীর কোন কুল ভাঙবে, কোথায় ভাঙনের শিকার হবে, সেই তথ্যগুলো আমরা আগাম জানি, এবং সেগুলো কিন্তু প্রতিবেদন আকারে দেওয়া হয়।
সেই অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নিতাম তাহলে তো ক্ষয়ক্ষতি কষ্ট অনেকটা কম হতো। এই যে নদী ভাঙনে বহু মানুষের বাড়ি ঘর তলিয়ে গেছে, কিছু মানুষ ডুবেও মারা গেছে, আমরা যদি সেই এলাকায় এই তথ্যগুলো আগে থেকে জানাতে পারতাম যে এইসব এলাকায় নদী ভাঙন হবে, এইসব এলাকায় এরকম বিপদ হতে পারতে, তাহলে মানুষগুলো আগে ভাগে সরে যেত। আরো একটি কথা, নদী তীরবর্তী এলাকায় যারা বাড়ি ঘর বসত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা স্থাপন করেন, তারা কেন এটা ভাবেন না যে এগুলো ভাঙনের শিকার হতে পারে? এই যে সম্পদের অপচয়, এটা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের না, এটা তো দেশেরও সম্পদ। সেদিক থেকে এই নদীর আশপাশে যতটুকু পর্যন্ত ভাঙনের শিকার হতে পারে সেটুকুর মধ্যে স্থাপনা তৈরি করা, বাড়িঘর তৈরি করারই দরকার নাই বা দিতে দেওয়া উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে এই যে পূর্বাভাস অনুযায়ী যদি আমরা ব্যবস্থা নেই এবং মানুষকে আগাম জানিয়ে দেই, তাহলে কিন্তু মানুষ বিপদ থেকে অনেক বেশি মুক্ত থাকতে পারে। ফলে এই বন্যার যে ঘাটতিগুলোর কথা আমরা বললাম, যে কারণে আমাদের দুর্ভোগ মানুষের কষ্ট হয়েছে, আগাম বন্যার সতর্কতার ফলে সেপ্টেম্বরে যেটি হবে সেক্ষেত্রে যাতে এগুলো না হয় আমরা সেটি আশা করি। জি ধন্যবাদ। মহিউদ্দিন খান মোহন, বন্যার যে বৃদ্ধির একটি শঙ্কা রয়েছে, একদিকে বাংলাদেশে করোনার যে মহামারীর যে দুর্যোগ সেই সংকট কিন্তু রয়েছে, একই সাথে বন্যা দুর্যোগ সেই সংকটও কিন্তু রয়েছে। সংকট মোকাবেলায় আপনি কি মনে করেন কিনা যে সবাই এগিয়ে আসছে কিনা? ধন্যবাদ। এই বন্যা সংক্রান্ত বিষয়টা নাজমুল আশরাফ সাহেব যেভাবে বলেছেন, এরপরে আর বোধহয় ব্যাখ্যা করে বলার খুব বেশি কিছু নেই। উনি একেবারে আদ্য প্রান্ত উনি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আসলে কি করা উচিত, বর্তমানে কি হচ্ছে। এগিয়ে আসছে না কেন আসলে? নজমুল ভাই ঠিক কথাটা বলেছেন যে আগে যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনগুলো এই ধরনের দুর্যোগে এগিয়ে আসতো, এখন তারা কিন্তু এগিয়ে আসছে না। একমাত্র সরকারকেই দেখা যাচ্ছে এক ফ্রন্টে এক সৈনিক লড়াই করছে। এটা কিন্তু স্পষ্ট, সরকার ছাড়া কেউ নেই। কেন নেই? কারণ অন্যান্য সংগঠনগুলো তাদের তৎপরতা চালানোর মতো স্পেসই পাচ্ছে না, তারা রাজনৈতিকভাবে সংগঠিত হতে পারছে না, তারা তাদের তৎপরতা চালাতে পারছে না। তাদের অনেক নেতাকর্মী দৌড়ের উপরে আছে পুলিশের, তাদের অনেকের বিরুদ্ধে মামলা। তারা যে একত্রিত হয়ে কয়েক হাজার রুটি বানাবেন, সেই রুটি বানাতে শুরু করলে রাতের মধ্যে হচ্ছে র্যাব পুলিশ গিয়ে বলবে তোরা এখানে ষড়যন্ত্র করছিস, তোরা নাশকতামূলক কাজ করবি। এরা একত্রিত হতে পারছে না। এবং রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের বাইরে যারা আছে, তাদের দুরবস্থার কথাটা হয় নাই বললাম। তাদের বিশেষ করে প্রধান বিরোধী দল যেটা মাঠের, তাদের যে সাংগঠনিক দুর্বলতা, তাদের যে রাজনৈতিক দুরবস্থা, এই দুরবস্থার কারণে কিন্তু তারা এগিয়ে আসতে পারছে না। আপনার 1988 সালের বন্যায়, যেটা নাজমুল ভাই রেফারেন্স হিসাবে টেনেছেন, সেই বন্যায় আমরা কি দেখেছি? এরশাদ সরকার চেষ্টা করেছে ত্রাণ বিতরণের জন্য, মানুষকে উদ্ধার করার জন্য। পাশাপাশি তখনকার বিরোধী দলে থাকা, মাঠের বিরোধী দলই আওয়ামী লীগ এবং বিএনপি নেত্রী দুইজন, শেখ হাসিনা এবং খালেদা জিয়া, তারা কিন্তু সমান তৎপরতা চালিয়েছেন। যদিও তখন মিডিয়ার এত ব্যাপক প্রচার ছিল না, তারপরে আমরা দেখেছি তারা দুই নেত্রীও কিন্তু সমানভাবে তৎপরতা চালিয়েছেন, তাদের দুইটা দল চালিয়েছেন। কিন্তু এখন কিন্তু বিরোধী দল সেই কাজটা করতে পারছে না। কিন্তু তারা কেন করছে না সেটা কিন্তু আমার একটা বিরাট প্রশ্ন। তারা কি শুধু রাজনীতি করবেন, মানুষের সেবা করবেন না? সরকার যদি তাদের রাজনীতিতে বাধা দেয়, তারা যদি জনকল্যাণে এগিয়ে আসতে চায়, সুভাষবাবু কি বাধা দিবেন যে তুমি যেও না, কাজটা করো না? কিন্তু তারা করছেন না, তারা শুধু বিবৃতি দিয়ে যাচ্ছেন। সরকার এটা করতে পারছে না, সরকার এটা ওটা করতে পারছে না, সরকার অকর্মণ্যের মতো বসে আছে। এটা তো আমরা এক্সপেক্ট করি না বিরোধী দলের কাছ থেকে, দায়িত্বশীল বিরোধী দলের কাছ থেকে। আমরা বলবো তোমরা কাজ করতে শুরু করো, বন্যার্তদের পাশে তোমরা দাও। সরকার বা সরকারি দল যদি বাধা দেয়, সেটা এখনকার মিডিয়ার যুগে সেটা ফলাও করে প্রচার করা, দেখো আমরা জনগণের জন্য কাজ করতে চাই, সরকার করতে দিচ্ছে না, সরকারি দল করতে দিচ্ছে না। কিন্তু সেটাও কিন্তু দৃশ্যমান নয়। ওই যে রুটি বানানোর সংস্কৃতিটা একদম উঠেই গেছে। আজকে ঢাকার আশেপাশে বেড়াইদের একটা রিপোর্ট আজকে দেখলাম একটা টেলিভিশনে, কি কষ্টে আছে মানুষ। তাদের কাছে কেউ যায় নাই, এক পিস রুটি নিয়েও কেউ যায় নাই, এক মুঠো চাল নিয়েও কেউ যায় নাই। ভাবা যায় আমরা আজকে কত উন্নত হয়েছি। 88 সালের পরে আজকে 32 বছর। সেই 32 বছর আগে মানুষের ভিতরে যে মমত্ববোধ ছিল, মানবিকতা ছিল, 32 বছর পরে কি সেই মানবিকতা কি কর্পূরের মতো উবে গেল? বুঝতে পারছি না আমি কেন। বিত্তবানরা আগে এগিয়ে আসতেন। আমরা 88 বন্যায় আমি দেখেছি আমাদের বিক্রমপুরে লঞ্চকে লঞ্চ চাউল বোঝাই করে আমাদের বিত্তশালী লোকজন গ্রাম এলাকায় ছুটে গেছেন মানুষকে চাল বিতরণ করার জন্য, ডাল বিতরণ করার জন্য। আজকে কিন্তু যাচ্ছে না বন্যার্তদের জন্য।
আজকে কি হচ্ছে জানেন বাস্তবতা? 3 কেজি 5 কেজি চালের একটা পোটলা ধরিয়ে দিয়ে ছবি তুলে, এখন তার ওই ফটোগ্রাফার লাগে না পত্রিকার বা টেলিভিশনে, নিজের কাছেই ক্যামেরা আছে, ফেসবুকে দিয়ে দিল, দায়িত্ব শেষ। অমুক দলের অমুক সভাপতি সেক্রেটারি প্রাণ বিতরণ করেছেন বন্যার্তদের মাঝে। বিরাট কাজ করেছেন তারা, একেবারে সাংঘাতিক কাজ করে ফেলেছেন। কিন্তু বন্যার্তরা, প্রকৃত বন্যার্ত যারা, তাদের কাছে কি সেটা পৌঁছলো? তাদের কতটুকু কাজে লাগলো সেটা? ওষুধ নাই। কদিন পরে যখন বন্যা পানি টান দিবে, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের উপদ্রব শুরু হবে। সেই উপদ্রুত এলাকায় ওষুধ পৌঁছানো, চিকিৎসা পৌঁছানো, এগুলোর সুব্যবস্থা কি আছে? আবার চিকিৎসার কথা বললেই তো আবার স্বাস্থ্য অধিদপ্তরের দিকে চোখ যায় আমাদের। সে কথা না হয় নাই বললাম, ওদিকে তাকালাম না। ওদিকে তাকালেই গা শিউরে ওঠে। দরকার নাই, নিজেদের উপরে ভরসা করতে হবে। গ্রাম, প্রত্যন্ত গ্রামে চিকিৎসকরা আছেন, তাদেরকে তো সংগঠিত করা যায়। স্বেচ্ছাসেবী সংস্থাগুলো তো তাদেরকে সংগঠিত করে যে চলেন আমরা রোগীদের চিকিৎসার পত্র দিই, ওষুধ কেনার পয়সা দিই, সেই জিনিসটা কিন্তু নাই। মমত্ববোধ বোধহয় আমাদের কমে গেছে, আমরা সব সেলফ সেন্টার্ড হয়ে গেছি। নিশ্চয়ই সুভাষ বাবু আমার সাথে এই বিষয়ে অন্তত দ্বিমত করবেন না যে আমরা যে দিনকে দিন সেলফ সেন্টার্ড হয়ে যাচ্ছি, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি, শুধু নিজে বাঁচার চেষ্টা করছি, আমার পাশের ভাইটিকে বাঁচাবার কোনো চিন্তা ভাবনা আমার মগজ থেকে আস্তে 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 ইরেজ হয়ে যাচ্ছে। যার ফলে আজকে এই মানে আত্মপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর যে মানসিকতা আমাদের ছিল, সেটা লোপ পেতে যাচ্ছে। এটা কিন্তু একটি জাতির জন্য ভয়াবহ অশনি সংকেত। যদি এটা চলতে থাকে এবং এটা যদি বৃদ্ধি পায়, তাহলে দেখা যাবে আমরা কেউ কারোটাকে এগিয়ে আসবো না। একটা সময় ছিল, একটা গ্রামে রাতের বেলা যদি কেউ বলতো যে চোর আসছে রে, পুরা গ্রামের মানুষ বের হয়ে যেত। এখন আর কেউ বেরোতে চায় না, বলে গুলি করে দিতে পারে যখন কেউ যায় না। রাস্তার এক পাশে মানুষ মেরে ফেলছে, আর এক পাশ দিকে মানুষ আমরা হেঁটে চলে যাচ্ছি একেবারে সুবোধ বাবু সাহেবের মতো, কেউ ফিরেও তাকাই না। তো এই যে আমাদের নিজেকে বাঁচানোর যে একটা এই ভয়াবহ প্রবণতা, এটা যদি রোধ করা না যায়, মানুষের যদি চেতনা বৃদ্ধি করা না যায় যে মানুষকে বাঁচাতে হবে, আমার যে কর্তব্য মানুষ হিসাবে মানুষের প্রতি, সেটা যদি আমি মানে আরো জাগ্রত করতে না পারি, তাহলে ভবিষ্যৎ খুব খারাপ হবে। আমরা নিজেরাই এক সময় বিপদে পড়বো, আমাদের বিপদে কেউ হয়েছে। আপনার কাছে ফিরবো আমরা আবারও। সুভাষ সিংহ রায়, আমরা একটু আবারও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। আমরা গত এক সপ্তাহ ধরে দেখছিলাম যে করোনার যে সংক্রমণ সেটি কিছুটা নিম্নমুখী ছিল, আজ আবার দেখলাম সংক্রমণ একটা বাড়লো, প্রায় 3000-এর কাছাকাছি। নিয়ন্ত্রণকে আসলে ধরে রাখা যাচ্ছে না, বা আপনার বিশ্লেষণ আসলে এই ক্ষেত্রে জানতে চাই। এটা খুব জটিল প্রশ্ন করেছেন। একজন পেশাজীবী ফার্মাসিস্ট হিসেবে আমার ব্যাখ্যা একটু জটিলই হবে। আপনাকে একটু তথ্য দিই। গত বছর যে তথ্যটি আছে, এটাকে আমরা যেটা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি পেশেন্ট বলি আমরা। এটা 129 জন মানুষ প্রতিদিন মারা যেত, এটা গত বছরের তথ্য। আপনি 3 লক্ষ মানুষ প্রতি বছর টিবি রোগে আক্রান্ত হয়ে কিন্তু মারা গিয়েছে গড় হিসেবে যদি গত বছরও ধরেন। তার মানে কি, মানুষের অন্য রোগগুলো যেগুলো ছিল, সেই রোগগুলো এখন কিন্তু আমরা বিবেচনায় নিচ্ছি না। আর শনাক্তের হার নিয়ে আমরা কথা বলছি। আমাদের এখানে টেস্ট কম হয়েছে, এবং কেন টেস্ট কম হয়েছে সেই ব্যাখ্যাগুলো দিতে গেলে অনেক সময় প্রয়োজন। আমি শুধু ওই সংখ্যার কথাটি বলবো। মানুষ যারা আক্রান্ত হচ্ছেন, অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন, নিজে নিজে চিকিৎসা করছেন, সেই চিকিৎসায় কতটুকু সুস্থ হচ্ছেন সেটাও কিন্তু বিজ্ঞানের কাছ থেকে আমার কিন্তু জবাব নিতে হবে। কেননা চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি যেমন হয়েছে, কিন্তু আবার এই কোভিড-19 ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান কিন্তু হাতড়ে বেড়াচ্ছে, ওষুধ বিজ্ঞান কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু লড়াই করছে। তেমন জায়গায় দাঁড়িয়ে কিন্তু সরাসরি উত্তর দেওয়া খুব কঠিন। কিন্তু আবারও বলি, খুব জোর দিয়ে আন্ডারলাইন করি এই কথাটি, আমরা মানুষের সাথে ছেলে মানুষই না করি। এক বিষয়, আরেকটি বিষয় আমি একটু যোগ করবো খুব সামান্যভাবে। মোহন ভাই যে কথাটি বলেছেন, আমি কিন্তু একটু আগে বলেছিলাম, নাজমুল আশরাফ ভাই খুব সরাসরি কথা বলতে পছন্দ করেন। উনি সরাসরি অনেকগুলো বক্তব্য দিয়েছেন। আমি কথা একটু বলে রাখি, যেটা বলেছেন অতীত সংস্কৃতিতে আমাদের মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য থেকে আমরা সরে আসছি। ভোগবাদী সমাজ ব্যবস্থায় সারা পৃথিবীতে অনেক রকম উলট পালট ঘটনা ঘটেছে, ওদিকে নাই গেলাম। বাঙালি সংস্কৃতি একটা ঐতিহ্য ছিল। কিন্তু দেখেন 91 সালে 27শে ফেব্রুয়ারি, এটা মোহন ভাইয়ের কাছে খুব মনে থাকবে, জাতীয় সংসদে নির্বাচন হয়েছিল, এবং 29শে এপ্রিল এই যে আমার চট্টগ্রামের সাংবাদিক বন্ধু তিনি এখানে আছেন,
29 এপ্রিল ভয়াবহ একটি দুর্যোগ নেমে এসেছিল। সেবার 29 এই দুর্যোগে 1,38,000 মানুষ মারা গিয়েছিলেন। তখন প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। খালেদা জিয়া তিনি একবারের জন্য তার দল এবং তার মন্ত্রী পরিষদের কেউ ওখানে যাননি, কিন্তু পরদিনই আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বিরোধী দলের নেত্রী, তিনি পথে প্রত্যেকটা জায়গায় বাধা পেয়েছেন, কিন্তু তিনি ওখানে গিয়েছেন, মানুষের জন্য নেমে এসেছেন। 14 তখনকার 15 দল, মানে বিভক্ত 8 দল, 8 দলকে সাথে নিয়ে তিনি সমস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আশরাফ একটা কথা বলেছে, এটা খুব পরিণামযোগ্য। আমাদের এই মাটিতে যখন এই প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, সেগুলো আজকে বিজ্ঞান কিন্তু আমাকে সেই জায়গা দিয়েছে, আমরা আগের থেকে পূর্বাভাস জানতে পারি। জীবনানন্দ দাশ কবিতায় লিখেছেন, আমি গ্রাম পতনের শব্দ শুনি। কিন্তু এখন গ্রাম পতনের শব্দ যখন মানুষ পূর্বপুরুষরা পেতেন, তখন তার নিজের অনুভূতি এবং ঋতুচক্রের মধ্য দিয়ে পেতেন। কিন্তু এখন কিন্তু বিজ্ঞান আমাকে সেই জায়গা দিয়েছে, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী বদ্বীপ পরিকল্পনা করেছেন। পৃথিবীতে একমাত্র প্রধানমন্ত্রী, সরকার প্রধান, যিনি 2100 সালে বাংলাদেশের জলবায়ুর যে অভিঘাত হবে সারা পৃথিবীতে, বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে, সেজন্য কিন্তু তিনি বদ্বীপ পরিকল্পনা তৈরি করেছেন। আমি কথা বাড়াবো না, আমি আপনাকে একটা কথা খুব স্পষ্ট করে বলি, আজকের নদী গবেষণা ইনস্টিটিউটের কাজের পরিধি বাড়াতে হবে। এবং যেটা নাজমুল আশরাফ ভাই ইঙ্গিত করেছেন যে সেপ্টেম্বর মাসের যে দিকে যে বন্যার আবার একটি আসার যে জায়গাটি, আমরা দুর্ভাবনার মধ্যে আছি, এটা ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা অতীত থেকে শিক্ষা নেই না। এবং সবচেয়ে আরো একটি কঠিন শিক্ষা আমাদের জন্য, যে আমরা সবসময় একের দোষ ওপরে চাপিয়ে দিই, নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি। আপনি বলেন মোহন ভাই যে কত কষ্টের কথা বললেন, তিনি যে রাজনৈতিক দলের সংস্কৃতির সাথে মিশেছিলেন, এখন অনেকটা তার ক্ষেত্রে অনেক বোধোদয় ঘটেছে নিশ্চয়ই। সেই দলটি তো রাজনৈতিক দলে পরিণত হয়ে এখন আর নাই, সেটা বিরোধী মহল, বিরোধী দল নাই। বিরোধী মহল কখনো বিরোধী দলের দায়িত্ব পালন করতে পারে না, এই কথাটাই মোহন ভাই ঘুরিয়ে বলেছেন। কিন্তু আমি সোজা সাপটা যেটা বলি, যে বিরোধী দলের দায়িত্ব পালন করতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, দেশকে ভালোবাসতে হয়। আবার রবীন্দ্রনাথের কাছে ফিরে যায়, তিনি বলেছিলেন যে দেশে জন্মালেই দেশ আপন হয় না, দেশকে আপন করতে হয়, দেশকে ভালোবাসতে হয়। আবার জাতীয় কবি কাজী নজরুল বলেছিলেন, সত্য কথা আমাকে বলতে হবে, তিনি বলেছিলেন, আমি অন্ধবিশ্বাসের লাভের লোভে, রাজ ভয় বা লোক ভয়ে মিথ্যাকে স্বীকার করতে পারি না। আমরা যেন মিথ্যাকে স্বীকার না করি। রাজ ভয়, লোক ভয়, এই যে ব্যাপারগুলো, এটা আগেও ছিল, কিন্তু সেই জায়গাটা যে প্রতিবাদের জায়গাটি, সেটা কিন্তু এখন তুলে আনতে হবে। গণমাধ্যম অসম্ভব দায়িত্ব পালন করছে, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আরো বেশি সমৃদ্ধ হয়ে গণমাধ্যম যেন চোখে আঙুল দিয়ে সকলকে দেখিয়ে দেয়। আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জের কারণে দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা সরকার বারবার সাফল্য দেখিয়েছে। 1998 সালের বন্যায় যখন ভয়াবহ পরিস্থিতি, তখন বিবিসি CNN বলেছিল বাংলাদেশে লক্ষ লক্ষ লোক মারা যাবে, না খেয়ে মারা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী 98 বন্যা যেভাবে মোকাবেলা করেছেন, একটি লক্ষ না খেয়ে মরতে দেননি। অতএব ওই ঐতিহ্যকে সামনে রেখে আওয়ামী লীগের আজকে যারা নতুন যারা যোগ দিয়েছেন, যারা আওয়ামী লীগের বলে বেশি দাবি করেন, বেশি চিৎকার করে বলবার চেষ্টা করেন, সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন, তাদের কাছে এই শিক্ষা কিন্তু নাই। কিন্তু যারা প্রকৃত আওয়ামী লীগের আছেন, তাদেরকে আমি বলবো, আসেন এই বাংলাদেশের যে ঐতিহ্য, আজকে শোকাবহ আগস্টের সময় আমি বঙ্গবন্ধুর যে আদর্শ, 70 নির্বাচনে বঙ্গবন্ধু যেই মোকাবেলা করেছিলেন, ভয়াবহ সেই দুর্যোগ, সেই টর্নেডো, সেই যেভাবে তিনি সারা বাংলাদেশের মানুষকে জাগরিত করেছিলেন, তার যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার যখন পাঠ করেন, আজকের আওয়ামী লীগের অনেকেই কিন্তু বুঝবেন না যে কি মর্ম বেদনা, কি উপলব্ধির জায়গা থেকে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন, আর কি বাধার প্রাচীর অতিক্রম করে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির। আমরা আবারও ফিরবো, আমরা শুনবো এই জায়গাটায় আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গির জায়গাটায় জাগ্রত করতে হবে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। জি, আপনার কাছে আবারও ফিরবো, আমাদের সময় একদম শেষ পর্যায়ে। মহসিন কাজী, আপনি বলছিলেন যে চট্টগ্রামে বা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম এলাকাগুলোতে মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না, আসলে এসব নিয়ন্ত্রণে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা বা প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? শুরুতেই তো আইন শৃঙ্খলা বাহিনী অনেক ভাবে চেয়েছে, মানুষের গায়ে হাত দিয়েছে, মানুষকে পিটুনিও দিয়েছে,
তবু তো মানুষ তার নিজের স্বাস্থ্য রক্ষার ব্যাপারে, রোগ থেকে সংক্রমণ থেকে বাঁচার ব্যাপারে যে সচেতনতা, সেটা দেখা যায় না। আমাদের মধ্যে একটা প্রবণতা, আমি বারবার বলে আসছি, যখন জীবাণুনাশক পানি গাড়ি দিয়ে ছিটানো হতো, ওটা দেখার জন্য মানুষ অলিগলি থেকে রাস্তায় নেমে আসতো। তো মানুষের মধ্যে মনে হচ্ছে এটা একটা নিষিদ্ধ জিনিস, নিষিদ্ধের প্রতি মানুষের একটু আগ্রহ বেশি। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মাস্ক ব্যবহারের ব্যাপারে আরো কঠোর হতে, এইটাও মনে হয় কতটুকু কার্যকর হবে আমার জানা নেই। পুলিশ কি মানুষের ঘরে ঘরে পাড়ায় পাড়ায় অলিগলিতে গিয়ে বসে থাকবে তাকে মাস্ক পরতে বাধ্য করার জন্য? আবার অনেকে বলে মাস্কের অনেক টাকার জন্য মাস্ক কিনতে পারে না, মানুষ অভাবী। এইটাও কিন্তু ভুল কথা। আমাদের এই চট্টগ্রামে একটা বিষয় চালু আছে, এর আগে নাজমুল আশরাফ ভাই বলেছেন, মোহন ভাই বলেছেন, এই বন্যার্থদের সাহায্য দেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না। কিন্তু আমাদের চট্টগ্রামের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। চট্টগ্রামে বন্যা হয় নাই, চট্টগ্রামে এই করোনাকালীন সময়ে মানুষ সরকারের পাশাপাশি চট্টগ্রামের সাধারণ মানুষ, যার একটু প্রতিবেশীর থেকে একটু বেশি আছে, তার প্রতিবেশীকে দিয়েছে, প্রতিবেশীকে দেখেছে। আর চট্টগ্রামের শিল্প গ্রুপ বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা বলেন, তারা খাদ্য সহায়তা এবং ঈদে এবং এই গত কোরবানির আগে যা যা দেওয়া তা দেওয়ার পরও হসপিটালে হাইফ্লো অক্সিজেন নজল দিয়েছে, অক্সিজেনের ব্যবস্থা করছে, অক্সিজেনের একেবারে অন্যান্য ওষুধের ব্যবস্থা করতেছে, এমনকি এই আইসিইউ বেডের ব্যবস্থা করে দিয়েছে এই চট্টগ্রামে। আমরা আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের আসলে সময় একদম শেষ পর্যায়ে, আজকে সময় একদম শেষ হয়ে যায়, আমরা আসলে সময় দিতে পারছি না, ফিরতে পারছি না। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য নাজমুল আশরাফ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুভাষ সিংহ রায় এবং মহিউদ্দিন খান মোহন, এবং চট্টগ্রাম থেকে মহসিন কাজী। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, করোনা সংক্রমণের ধারাবাহিক গতি এখনো অব্যাহত। সংক্রমণ ঠেকাতে আপনাকে থাকতে হবে সতর্ক, স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে, শারীরিক দূরত্বে। আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল দেখা হবে আবারও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।